রাতে সারা রাত জ্বরে ভুগেছি। ঘুমাতে পারি নাই 1 মিনিট। এর কারণ হলো আমার চেয়ে দুর্ভাগা লোক বোধহয় এখন আর বাংলাদেশে নাই। এইখানে যারা আছেন খুব 1-2 জন আমার সমবয়সী হতে পারেন, আর সবাই আমার ছোট। আমি যা দেখেছি আপনারা তা দেখেন নাই। যেখানে দাঁড়িয়ে বক্তৃতা করছি এখানে বাজার ছিল না। ওই পারে আজমিরিগঞ্জে 5 টাকা দিয়ে ফুটবল কিনতে যাইতাম। মেঘনা নদীতে ঢেউ, অসম্ভব ঢেউ, কালনিতে, কুশিয়ারাতে। ওই পারে সাল্লা, সুনামগঞ্জ, আজমিরিগঞ্জ, হবিগঞ্জ, এই পারে কিশোরগঞ্জ। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, তারই ত্রিমোহনায় দাঁড়িয়ে আছেন আপনারা। মৃগা ইউনিয়নের এই বাজারে এলে আমার একটা গ্রামের কথা মনে পড়ে, একটা বাড়ির কথা মনে পড়ে। গ্রামটার নাম প্রজারকান্দা, বাড়িটা হলো বুধাই মেম্বার সাহেবের বাড়ি। যদিও এই বাড়িতে পরে চেয়ারম্যান ছিল আমির হোসেন, কিন্তু আমরা যখন এসেছিলাম মুক্তিযুদ্ধের সময় এই বাড়িতে 5 দিন থেকে এই বাড়ি থেকে দুমাল্লার একটা নৌকা করে আমরা মেঘালয়ের পথে গিয়েছিলাম, তাহিরপুরের পথে গিয়েছিলাম, টেকের ঘাটের পথে গিয়েছিলাম। আমার সবচেয়ে আজকে ভালো লাগছে যে মাঝি আমাদেরকে নিয়ে গিয়েছিল। আমরা 8 জন ছিলাম, 8 জন। বলতে দ্বিধা নেই, তখন আমরা একসাথে ছিলাম মুক্তিযুদ্ধের সময়। 1 জনাব আব্দুল হামিদ, 2 আমি ফজলুর রহমান, 3 শাহাবুদ্দিন ঠাকুর, 4 নান্দাইলের কবিরউদ্দিন ভুইয়া, 5 কঠিয়াদির বা কিশোরগঞ্জের এম এ আফজল, 6 কিশোরগঞ্জের মানিক, মতি এবং সাগির। এই 8 জন। আমরা 5 দিন নৌকা বেয়ে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, তাহিরপুর হয়ে টেকের ঘাট, টেকের ঘাট হয়ে ইন্ডিয়া। এখন থেকে 50 বছর আগে গিয়েছিলাম বন্ধুরা। বয়স ছিল 23 বছর, এখন আমার বয়স 78 বছর। এই এলাকার মানুষের যখন কেউ ছিল না, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে এই এলাকা গজাইরা, কাটেরকান্দা, বরবাড়ি, প্রজারকান্দা, লাইনপাশা যখন বিপদে পড়েছিল বিভিন্ন কারণে, আমি ফজলুর রহমান আমার বাহিনী নিয়ে এসে আপনাদের পাশে দাঁড়িয়েছিলাম। ওই পারে আজমিরিগঞ্জের হরমুজ রাজাকারের কমান্ডার, 300 রাজাকার, 300 রাইফেল নিয়ে আমি কমান্ডারের কাছে সারেন্ডার করেছিল। এইখান থেকে তাদেরকে পিটমোড়া ভাগ দিয়ে আজকে যেখানে আমি নামাজ পড়লাম, গোলাম মোস্তফা সাহেবদের লাইনপাশার বাড়ি, তখন মাদ্রাসা ছিল না, একটা প্রাইমারি স্কুল ছিল, মাঠটা খালি ছিল। সেই মাঠে তাদেরকে সারেন্ডার করে হাত বেঁধে আমরা ইটনায় নিয়ে গিয়েছিলাম। সেই মুক্তিযুদ্ধ আজমিরিগঞ্জ দেখলে আমার মনে হয় মুক্তিযুদ্ধের কমান্ডার আমার ছোট ভাই জগৎজ্যোতি দাস জলসুখার যুদ্ধে পাক বাহিনীর হাতে ধরা পড়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীর
তার লাশটাকে আজমিরগঞ্জের বট গাছে এনে বেঁধে রেখেছিল হাত পাও, এবং পচে পচে তার সমস্ত মাংস রাস্তায় পড়েছিল। এখন আমাকে বলা হচ্ছে মুক্তিযুদ্ধ ভুলে যাও। এই দেশে মুক্তিযুদ্ধ হয় নাই। আমি যে কারণে আজকে আপনাদের কাছে কথাগুলো বলবো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে খুব খারাপ মানুষ। এই কারণে খারাপ মানুষ, আপনাদের জন্য আমি সম্মান বয়ে আনতে পারি নাই। আপনাদের জন্য আমি একটা টাইটেল এনেছি। সেই টাইটেলটা হলো আমি হইলাম ফজা পাগলা। যে হারামজাদারা আমাকে এই টাইটেলটা দিয়েছে তাদের নাম হলো স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী জামাত। তাদেরকে যদি ভোট দেন তাহলে আমার মৃতদেহ পাবেন। তাদেরকে ভোট দিবেন আপনারা? দিবেন? আমি ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। কালকেও আমাকে অন্তত 100 বকা দেওয়া হয়েছে। কি বকা দেয় বুঝবেন না আপনারা। কি বকা দেয় সহ্য করা যায় না। আমার অপরাধ কি? আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই। তারা যখন 5ই আগস্টের পরে বলা শুরু করলো 47 সনে মুক্তিযুদ্ধ হয়েছিল আর 24 সনে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে, 71 সনে একটা গন্ডগোল হয়েছিল। এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগায় দিছিল। 71 সনে কোনো মুক্তিযুদ্ধ হয় নাই। 3 দিন আমি অপেক্ষা করলাম। আমার নাম ফজলুর রহমান, আমি সাধারণ মানুষের ছেলে, কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যারা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা। কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না, আমার দল যখন চুপ করে থাকে, তখন জীবন মৃত্যুর রিস্ক নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুলে আমি বললাম, এই রাজাকারের বাচ্চারা, আলবদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে। মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযুদ্ধ থাকবে। তোমরা যদি মুক্তিযুদ্ধকে শেষ করে দিতে চাও, তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে। হ্যাঁ, বাপ দাদার নাম নাই, সানমরলের বিয়াই, হ্যাঁ, শাল নাই কুত্তার বাগানাম। কয়েকটা অস্ত্র শস্ত্র চুরি ডাকাতি করেছ 5ই আগস্টে কেন্দ্রিক, মনে করছো অস্ত্র দিয়া ফজলুর রহমানদেরকে হত্যা করলেই মুক্তিযুদ্ধ শেষ হয়ে যাবে? না, যতদিন আমার রক্ত থাকবে, যতদিন আমার পরবর্তী প্রজন্মের রক্ত থাকবে, আমার পরবর্তী প্রজন্ম থাকবে, যতদিন এই বাংলায় চন্দ্র সূর্য উঠবে, যতদিন এই বাংলায় পদ্মা মেঘনা যমুনা হয়ে যাবে, এই দেশে কেউ মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারবে না। আমি সেই মুক্তিযুদ্ধের পক্ষে। আমি মুক্তিযুদ্ধে বেচ্চা ভাত খাই না, আমার ভাত খাওয়ার দরকার পড়ে না। যে জামাতি বেটারা আমাকে, আমি এদেরকে বকা দিতে চাই না, আমাকে ফজা পাগলা পরে, এদের বয়স আমার চেয়ে 50 বছরের ছোট। এরা নাকি মুসলমান, এরা নাকি ইসলাম, এরা নাকি মহান ধর্মের রাজনীতি করে। আমি তাদের বাপের বড়। আমার নামটা বিকৃত ভাবে ফজা পাগলা ডাকে। এদের নেতা আছে, তার নাম হলো ডাক্তার শফিকুর রহমান, বাড়ি তার সিলেট, জামাতের আমির, বয়সে আমার চেয়ে 10 বছরের ছোট। উনিও বলেন নাই এই লোকটাকে, উনি কিন্তু আমাকে চিনে, উনি আমার পিছনে পিছনে ঘুরত। উনার যে নেতা মাহমুদুর রহমান মান্না যখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল, আমিও ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আমরা 2 বন্ধু যখন বক্তৃতা করতে যেতাম সিলেটে, এরা ঘুরতো, আমাদের কর্মী ছিল। সেই লোকেরা যে গালি শুনলাম বন্ধুরা,
যেভাবে অপদস্থ করা হচ্ছে, এখন বলা হচ্ছে বাংলাদেশ তারা রাখবে না। এখন আবার দেখি পত্রিকাতে লেখা হয়, কথাটা খুব ক্লিয়ার, টেলিভিশনে বলা হয়, অনেক বুদ্ধিমান জ্ঞানী সাংবাদিক বুদ্ধিজীবী আমাকে ফোন করে বলে, ফজলু ভাই আপনার এলাকাতে কি হবে জানি না, তবে জামাতের বোধহয় খুব একটা বড় বিজয় হয়ে যাবে। এইটা হইব বাংলাদেশ যদি নাম থাকে, এই দেশের নাম যদি বাংলাদেশ থাকে, আমি কইছি না যে বাংলাদেশ নাম থাকলে জামাত যদি ক্ষমতা আসতে পারে আমি বিষ খাবো, কইছি কিনা? নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। হ্যাঁ আমি বললাম আবার, কারণ আমি তো জানি তোমরা জীবনেও জিতবা না বাংলাদেশে, কাজে আমার বিষ খাইতে হইব। কথাটা কি আপনারা বুঝছেন? আমি বলছি বাংলাদেশের ব্যাপারে, কথাটা বলছিলাম ইটনামিটা নষ্টগ্রামের ব্যাপারে, তাও বলছিলাম পশ্চিম গ্রামে একটা মাঠ আছে জ্বালা বিশ্রার মাঠে, রাতের বেলায় সেইখানে বলছিলাম যে ইটনামিটা নষ্টগ্রামে যদি আমি হাইরে যাই জামাতের কাছে, আমার তো বিষ খাওয়া দরকার, আমি তো মুক্তিযোদ্ধা। এই কথাটা কত বড় করে ধরে দেখাইছে। এখন আমি চ্যালেঞ্জ করলাম, হ্যাঁ জামাত কোনদিন ইটনাষ্টগ্রাম মিটামনে পাস করবে না আমার জীবনে, আমি আল্লাহর রহমতের সন্ধ্যাবেলায়। দুই, বাংলাদেশের নাম যদি বাংলাদেশ থাকে, তাহলে জামাত কোনদিন বাংলাদেশের ক্ষমতায় আল্লাহর রহমতে যেতে পারবে না, কারণ আল্লাহ মুনাফিকদেরকে কোনদিন ফেভার করবে না। এই কথা বলি বলিয়া আমার বক্তৃতাগুলো সব সময় কাটছাট করে বুঝেন তো, হ্যাঁ কাটছাট করে। আমি কইছি আমরা 10,000 বছর পর্যন্ত আমরা ভারতীয় ছিলাম, একটা কথা কইছি। এই কথাটা আমরা 10,000 বছর কাটছে, আর ছিলাম কথাটা কাটছে, কাইটা বারবার দেখাইতেছে। ফজা পাগলাই কইছে আমরা ভারতীয়, কথাটা কি বুঝছে? এমন রাগ লাগে এই রাজাকারের বাচ্চারা যারা আমার বক্তৃতা কাটছাট করে দেখাও, তারা বেজন্মা, তাদের মার সঙ্গে বাপের বিয়া কলমা পড়ে হয় নাই, যারা আমার বক্তৃতা আর সহ্য হয় না, আমার বক্তৃতা বাপের বেটা হলে সবটা দেখা। আমি অষ্টগ্রামে একটা জায়গাতে বাঙ্গালপাড়া ইউনিয়নে বক্তৃতায় কইছি, কি কইছি দেখেন কথাটা কি। আমি বলছি মানুষ, আমার পিতা মুসলমান, আমাকে যখন মায়ের পেটে যেভাবে দিছে, একজন হিন্দু তার সন্তানকে তার স্ত্রীর পেটে সেইভাবে দিছে, কথাটা ঠিক না বেটি? নাকি হিন্দু মুসলমানের এই জায়গাতে কোনো ভেদাভেদ আছে? সবাই তো মায়ের ঘর থেকে বাপের বীর্যতে জন্মগ্রহণ করে, কথাটা ঠিক না বেটি? কাজে জন্মের আগে আমি প্রথমে মানুষ হিসাবে জন্মগ্রহণ করি, জন্ম হওয়ার পরে আমি যেহেতু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করি আমি মুসলমান, আরেকজন যেহেতু হিন্দুর ঘরে জন্মগ্রহণ করে সে হিন্দু। এই কথার মাঝে ভুল কি বলেন তো দেখি? কোন ভুল আছে? আমি কি জানতাম, আপনি কি জানতেন যখন মায়ের পেটে ছিলেন যে আপনি মুসলমান না হিন্দু? আপনি কি বুঝতেন? আপনি তো আপনার নামও রাখতে পারেন না, আমি তো আমার নামও রাখতে পারেন না, নামও তো আমার দাদি রাখছে, বাপে রাখছে, কথাটা ঠিক না বেটি? কাজে আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছি বলে আমি মুসলমান, আর একজন হিন্দুর ঘরে জন্ম হয়েছে বলে হিন্দু। কিন্তু অরিজিনালি মানুষ যেভাবে জন্মগ্রহণ করে আমরা সেইভাবে জন্মগ্রহণ করছি, ঠিক আছে কথাটা? এই কথাটা দেখে ফজলু কইছে আমি হিন্দু না মুসলমানও না, তোরা হইলে বেজন্মা, তোদের মার সাথে তোদের বাপের কলমা পড়ে বিয়া হইছে না, যারা আমার বক্তৃতা করে। আমি আপনাদেরকে পায়ে হাত দিয়া বলি, মুরব্বীদেরকে, সন্তানদেরকে হাত জোর করে বলি, 2টা বক্তৃতা শুনো আমার।
একটা বক্তৃতা লাল শার্ট গায়ে দিয়া চ্যানেল 24 আমি করছি, যে বক্তৃতার জন্য কোর্ট আমাকে বলছে, কোর্ট এখনো বলে নাই, এর মাঝে কথা রয়ে গেছে গা, ফজলুর রহমানের এমপিগিরি গেছে গা, নমিনেশন গেছে গা, আমরা মিষ্টি খাইয়ে ফেলছি, আমরা আইসা পড়তাছি। আরে তোরা আইসা পড়তেছ, জুতাটা পরিষ্কার করার যোগ্যতা আছে তোরা রে? আমি যদি আদেশ দেই এই এরিয়ার ভিতরে, ইটনামিটাম নষ্টগ্রাম এরিয়ার ভিতরে বাড়ির সিএস পয়সা পাইবি না, আমি যদি আমি দেই না, তোরা যা করতেছ সহ্যের কিন্তু মানুষের একটা সীমা থাকে। আমি একটা মানুষ, আমার মতো মানুষকে আমার জীবনে এই রাজাকারের বাচ্চারা ছাড়া, 5ই আগস্টের পর থেকে ছাড়া, এর আগে যে আমি 77 বছর এই দেশে ছিলাম, আমার নাম ফজলুর রহমান, বক্তৃতা ঘন্টার পর ঘন্টা করেছি, লক্ষ লক্ষ টাকার ক্যাসেট বিক্রি হয়েছে, সিলেটে গিয়েছি, আরিফুল হক চৌধুরী পাস করেছে, ওই ঢাকাতে হানিফকে পাস করেছি, বাংলাদেশে হাজার হাজার বক্তৃতা করেছি, আর আমার বক্তৃতা লাখ লাখ টাকা বিক্রি করে আমি কিশোরগঞ্জে এমপি হয়েছি। সেইখানে বলে ফজু পাগলা, পাগলের মতো কথা কয়। আরে হারামজাদারা, আমি পাগলের মতো কথা কই? হ্যাঁ, তোদের যে আমির আছে, তোদের যে কোনো মৌলানা আছে, বল আমার পাশে এসে দাঁড়াক, যদি আমার মতো বক্তৃতা করতে পারে আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে মাপ চাইব, তোর কে আছে? আমি চাই স্বপন যে কথাটা বলছে আমার নেতার কাছে, আমি চাচ্ছি তারেক রহমান সাহেবের কাছে, এই এলাকাতে ইলেকশন করতে আমার কিংবা আমার নিজের যাইতে হবে না, হবে এই এলাকাতে আমার নিজের যাইতে হবে না। কালি একটা বক্তৃতা করে দেয় মুখালিয়ার মধ্যে, কি কয় ইউটিউবের মধ্যে, আল্লাহর রাস্তে আপনারা আমাকে ভোট দেন, দয়া করেন, এইটুক করবো। কোন ঘরে জামাতের ক্যান্ডিডেট একটা সেন্টারে 130টার মাঝে যদি পাস করতে পারে, তাহলে ওরকম আমি বাপের বেটা, তুই একটা সেন্টারে পাস করছিস, এমনকি তার নিজের সেন্টারে একটা সেন্টারে পাস, এমনকি তার নিজের সেন্টারে। বড় বড় কথা বলো, আমি যাইতে চাই সারা বাংলাদেশে, ঘুরতে চাই, দেখতে চাই জামাতের এই সব মিথ্যাবাদী, মুনাফেক, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা এই পৃথিবীতে মধ্যযুগের বর্বরতার পথে নিয়ে যেতে চায়, তারা কিভাবে বাংলাদেশে ইলেকশনে পাস করে আমি দেখতে চাই। আমার পার্টির কাছে আমি এই পারমিশনটা চাই যে আমি শুধু বক্তৃতা করব, একটা এলাকাতে যাব। আমি ওই কুষ্টিয়াতে মৌলানা আমির হামজা, এখন আর 300 লোক হয় না, আগে নাকি 30,000 লোক হইতো তার ওয়াজ শুনতে, এখন 300 লোক হয় না। আমি বলছি ওখানে আমাদের ইঞ্জিনিয়ার জাকির সাহেব দাঁড়াইছে কুষ্টিয়া সদর, আমি বলছি একদিন যাব, যদি দয়া করে জাকির সাহেব আমাকে নেন। সে বলছে ফজলু ভাই আপনার মতো অত বড় ওজন আমার লাগবো না, আমার বাম হাতের ওজন সহ্য করতে পারবে না। আমি তাই আপনাদেরকে বলি, বাংলাদেশটাকে গজবের দিকে নেন না। আলেম উলামা, ইসলাম আর জামাত এক জিনিস না। এরা হলো আল্লাহ বিশ্বাস করে হালকা হালকা, রসুলে বিশ্বাসই করে না। আমার দিনের নবীকে বলে হযরত মুহাম্মদ হইল আমাদের বড় ভাই, এরা বড় ভাই লাগে নাকি, স্বাস্থ্য ভাই লাগে? অথচ আল্লাহ বলে আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম তাহলে পৃথিবী সৃষ্টি করতাম না। আমি ফজলুর রহমানের কাছে ইসলাম ধর্মের শ্রেষ্ঠ কবিতা হলো ইয়া নবী সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, এটা আমার জীবনের সে। আর ওরা বলে নবী নাকি তাদের ভাই লাগে, ওইদেরকে চিহ্ন রাখেন। আমি চিনি এই দেশের ওলিয়া উলিয়া, গাউস কুতুব, দরবেশ, হযরত মঈনুদ্দিন চিলসি থেকে ধরে এই হযরত শাহজালাল, শাহপুরান, গেসুবারাজ, ওই বাইজিদ বুস্তামি থেকে যত আছে
এই পৃথিবীতে ওলিয়া উলিয়া গাছ কুতুব দরবেশ যারা আমাদেরকে মুসলমান বানিয়েছে, আমি তাদের পায়ের পশমের কাছে দাঁড়াতে চাই, তাদেরকে আমি শ্রদ্ধা করতে চাই। আমি হইলাম সেই আকীদায় বিশ্বাসী মানুষ। খুব ক্লিয়ার, আল্লাহ থাকবে, রাসূল থাকবে, কোরআন থাকবে, নামাজ থাকবে, কলিমা থাকবে, কলিমা নামাজ রোজা হজ যাকাত থাকবে। আমি তাই আপনাদেরকে বলি, আপনারা বোধহয় শুনছেন আমার নামে একটা অভিযোগ হয়েছে, দেখা যাক। আমি তো আইনজীবী, আমি জানি আমি কোনো অপরাধ করি নাই, আর অপরাধ না করলে আইন আমার উপরে কেন হস্তক্ষেপ করবে? আমি জানি সত্যের জয় হবে, আমি জানি সত্য জয়ী হবে, মিথ্যা পরাজিত হবে। যারা এই দেশের 30 লক্ষ লোককে হত্যা করেছিল, যারা 2 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছিল, যারা সোনার বাংলাপুরে ছারখার করেছিল, সেই সব নিমক হারাং বেঈমান আলবদর রাজাকার আলসাম যারা আজকে সুযোগে এই দেশকে কুক্ষিগত করে তার প্রতিশোধ নিতে চায়, আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি, কোনদিন তাদেরকে ভোট দিবেন না। বাংলাদেশে তাদের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়াবেন এবং আমি বারে বারে আপনাদের দরজায় আসবো মানুষের জন্য, আপনাদের সেবার জন্য। ওই যারা আমার কাছে দাবি করেছেন রাস্তাঘাট, আরে রাস্তাঘাট হলে আমি এমপি রে তো আমার রাস্তাঘাট চেয়ারম্যান দিয়ে করাই দিব, আমার আওয়াজ লাগবে। আমি অনেক কাজ করব। এই এলাকা হবে সোনার এলাকা, এখানে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল থাকবে না, পাড়ায় পাড়ায় গোষ্ঠী গোষ্ঠী দ্বন্দ্ব থাকবে না। এইখানে বিএ পাস এমএ পাস করে কোন সন্তান বেকার থাকবে না। এইখানে যুবক ছেলেরা বাজারে এসে হিরোইন গাঁজা মদ খায়া পড়ে থাকবে না। প্রয়োজনে তাদেরকে সুস্থ করে বিদেশে পাঠাইবো চাকরি করার জন্য। এইখানে আমি যদি এমপি হই আর এই এলাকার চেয়ারম্যান যে হবে, আমি ধরে নিলাম এই এলাকার চেয়ারম্যান হবে আমার যে কোনো সন্তান, আমি তাকে রাতের বেলা জিজ্ঞাসা করব, তুমি কি তোমার মেম্বারদেরকে 9টা ওয়ার্ডে জিজ্ঞাসা করেছো কোন মানুষ না খেয়ে ঘুমিয়েছে কিনা? আমি এমপি হলে ইটনা অষ্টগ্রাম মিটামইনে কোন গরিব মানুষ যদি না খেয়ে ঘুমায়, আপনাদেরকে আমি কথা দিচ্ছি, শপথ করছি, সন্ধ্যার সময় পরের দিন আমি ভাত খাবো না, আমি উপবাস থাকবো। আমি সেই ফজলুর রহমান দেশটাকে দেখতে চাই, দেশের মানুষের জন্য সব কিছু করতে চাই। সারা জীবন আপনাদের দুয়ারে দুয়ারে ঘুরেছি, জীবনের যৌবন গেছে, এখন বৃদ্ধ হয়ে গেছি, কবে মারা যাবো জানি না। প্রতিদিন আপনার দৌড়ে এসেছি, ষড়যন্ত্র করে আমার ভোট লুট করে আমাকে ফেল করানো হয়েছে। এটা আমার জীবনের শেষ নির্বাচন। আপনারা কি চান না আমি আপনাদের প্রতিনিধিত্ব করি? বন্ধুরা,